এক জায়গায় থাকতে হবে, একসঙ্গে মিলেমিশে থাকতে হবে। ত্রিপুরা সেটা উদাহরণ দেখিয়েছিল, ওরা সেটা ভেঙে চুরমার করার চেষ্টা করেছে। আর তবেই আমি আমার কাজ, আমার খাদ্য, আমার শিক্ষা, আমার স্বাস্থ্য, আমার বস্ত্র, আমার বাসস্থান, আমার রাস্তাঘাট, আমার হাসপাতাল, আমার চিকিৎসা সব আমি দাবি করতে পারি যখন মানুষ তার পায়ের তলায় শক্ত মাটি পায়, তখন মাথা তুলে দাঁড়াতে চায়। আর মাথা তুলে দাঁড়াবার জন্য হাতে লাল ঝান্ডার দরকার হয়, হাতটাকে মুঠো করতে হয়, নালে গোলাম বানিয়ে দেয়। ওরা বলল, লোকে বিশ্বাস করে নিল। আসলে খবরের কাগজ, টেলিভিশন, সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ এমন একটা বাতাবরণ তৈরি করে কোটি কোটি টাকা খরচা হয়, আর সেইখান থেকে মানুষের মগজের মধ্যে এসব বীজ ঢোকানো হয়। মিথ্যা প্রতিশ্রুতিকে, মিথ্যাকে সত্য বলে চালানো হয়। আমাদের যে ভারতের সংবিধানের কথা আমরা বলি, সংবিধান রক্ষা করতে হবে, সংবিধানের মূল মন্ত্র, ভারতের যে রাজনৈতিক দর্শন, সেটা হচ্ছে আমাদের ওই যে অশোক স্তম্ভ, অশোক স্তম্ভের নিচে লেখা আছে সত্যমেব জয়তে। মুন্ডক পরিষদ থেকে নেওয়া হয়েছে, সত্যমেব জয়তে নানৃতং সত্যেন পন্থা বিততি দেবযান, অর্থাৎ সত্যের জয় হবে। আর আমাদের রাজনৈতিক দর্শন ছিল জৈন, গৌতম বুদ্ধ থেকে মহাত্মা গান্ধী, অহিংসা পরম ধর্ম, হিংসা হবে না, অহিংসা। তাহলে কি করছে বিজেপি? শুধু নাথুরাম গডসে গান্ধীকে খুন করেনি, ওরা গান্ধীবাদকে খুন করছে। মোদী শুধু নেহরুকে গালাগাল দিচ্ছে না, তাহলে এই যে সত্যমেব জয়তে আমাদের যে আদর্শ, সেটাকে নষ্ট করার চেষ্টা করছে। খুব বেশি কাজ করেনি, একটা সামান্য, যেটা ছিল অহিংসা পরম ধর্ম, সেখান থেকে অটাকে তুলে নিয়ে যেটা সত্যমেব জয়তে সেইখানে সামনে লাগিয়ে দিয়েছে। তাহলে প্রতিদিন অসত্যমেব জয়তে হচ্ছে গোটা দেশে, আর হিংসার পরম ধর্ম হচ্ছে। আমরা দেখলাম ভীমা কোরেগাঁওতে তপশিলি জাতির মানুষ প্রত্যেক বছর সেখানে 1 জানুয়ারি তাদের বিজয় উৎসব করত। এই আপনারা এখানে যেমন মিছিল করলেন, আরএসএস, বিজেপি, বজরং দল, তারা সেখানে তপশিলি জাতির মানুষের উপর হামলা করলো, আর মিথ্যা মামলা করে দিয়ে স্ট্যান স্বামী, বারবারা রাও, একজন পর একজন। তারা সিপিএম না, তাদের মধ্যে কেউ কেউ দল করেন না, কিন্তু তাদের মধ্যে যারা তপশিলি জাতির মানুষের অধিকার আছে তাদের সভা করার এই কথা বলেছিলেন, তাদেরকে আরবান নকশাল নাম দিয়ে জেলের মধ্যে পুরে রেখে দিল বছরের পর বছর ধরে। হাতরাসে আমরা দেখলাম দলিত মেয়ের কন্যা, দলিত কন্যা বলাৎকার করলো, খুন করলো। তার মা বলল, আমার মেয়েকে একবার দেখতে দাও, পুলিশের গাড়ির সামনে। আর যোগীর পুলিশ উত্তরপ্রদেশের হাতরাসে সেই মেয়েটাকে নিয়ে গিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মেরে দিল, নৃশংস। এই জন্য আমরা বলি ওরা মনুসংহিতার কথা বলে, মনুবাদ, যেখানে মহিলাদেরকে, যেখানে তপশিলি জাতিকে, যেখানে ট্রাইবালস আদিবাসীকে, ভিল, মুন্ডা, সাঁওতালকে, যেখানে মুসলমানদেরকে, খ্রিস্টানদেরকে মানুষ বলে মানা হয় না। কদিন থেকে দেখছেন টেলিভিশনে কত কথা চলছে। তত্ত্ব দিয়ে একজন বুঝিয়েছে যে দেখো এইসব লেখা আছে তোমাদের তত্ত্বে। তখন মোহন ভাগবত বলছে, না না, বর্ণবাদ আমরা তৈরি করিনি, বর্ণবাদকে আমরা স্মরণ করি না, ওসব পণ্ডিতরা করেছে। তারপর পণ্ডিতরা এখন খেপে গেছে, তপশিলি জাতিরা খেপেছিল। এ হচ্ছে মিথ্যাচারের কথা। আর একটা সাংবাদিক সিদ্দিক কাপ্পান কেরল থেকে এসেছিল হাতরাসের খবর দেখার জন্য, দেখানোর জন্য। তাকে 18 মাস জেলে পুরে রেখে দিল, সেখানে যেতেই দিল না খবর করার জন্য। এই যে বলছিলেন না সুদনদা, যে সাংবাদিকদের ছাড়েনি এখানে, তাহলে এগুলো একটার পর একটা হয়। শুধু গণতন্ত্রের উপর হামলা হবে, শুধু সিপিএমের অফিসে হামলা হবে, শুধু আমার মা বোনকে ধরে টানবে, শুধু আমাদের নেতাদের উপর মিথ্যা মামলা করবে। এটা থেকে শুরু হয়, কারণ জমায়েতের আগে মিছিলের সামনে, লড়াইয়ের সম্মুখে আমার মা বোনেরা লাল ঝান্ডা নিয়ে সামনে থাকে। এই জন্য প্রথমে আঘাত লাল ঝান্ডার উপরে আসে, কিন্তু সেখানে থেমে থাকে না।
আজকে যে কংগ্রেস বামফ্রন্ট একসঙ্গে কেন লড়ছি? যখন কোনো গ্রামে বাড়িতে আগুন লাগে, যখন আপনি চেঁচান আগুন লেগেছে বাঁচাও, এই যে সিরিয়াতে তুরস্কে ভূমিকম্প হলো, হাজার হাজার মানুষ মারা গেল, তখন আপনি কি বলেন যাক ওটা সিরিয়ার ব্যাপার, ওটা তুরস্কের ব্যাপার, ওখানকার একজন শিশু যে চাপা পড়ে মারা যায়, তখন আপনারও মন কাঁদে? তো এটাই তো মন, এটাই তো মানুষ, এটাই তো মানবিকতা। তাহলে আমার গ্রামে, আমার শহরে, আমার জেলায়, আমার রাজ্যে যদি আগুন লাগে, সেই আগুন নেভাতে যদি আপনি ডাক পারেন, তখন আপনি কি দেখবেন কে কংগ্রেস কে সিপিএম, যারাই মানুষ তারাই বালতি হোক মগ হোক জল নিয়ে ছুটে আসবে আগুনটাকে নেভানোর জন্য। আর যারাই অমানুষ সে কেরোসিন তেল পেট্রোল নিয়ে চলে আসবে আগুনটাকে বাড়ানোর জন্য। তাহলে নির্বাচনের সোজা কথা আপনাদের ঠিক করতে হবে। ত্রিপুরার গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, সম্প্রীতিকে উদ্ধার করার জন্য, উন্নয়নের রাস্তায় আবার ফিরিয়ে আনার জন্য, মানুষের ঐক্যকে দৃঢ় করার জন্য, এই আগুনকে নেভানোর জন্য আপনাদের ভূমিকা কি হবে? বিজেপি আরএসএস ঠিক করে নিয়েছে, কিন্তু আমি পুলিশ আর ইলেকশন কমিশনকে বলি, ওই যে বলছে না কেউ মানুষ যখন ঠিক করে নিয়েছে, এই যে মিটিং হচ্ছে, এখানে যারা অফিসাররা আসে, দীর্ঘদিন আমি 3 দশক পার্লামেন্টে ছিলাম, অনেক যোগাযোগ থাকে, বলছে দাদা এবার তো দেখছি আপনাদের ওখানে খুব হইচই হচ্ছে, লাল ঝান্ডা আছে। এবার ওরা কি করছে, বিজেপি সামনে বা করতে পারছে না, এখন আর মুরদ নেই। মানুষ একবার খেপলে, মানুষ একবার এগিয়ে এলে, মানুষ তার ভয় ভেঙে গেলে তারপরে কিন্তু ভয় দেখাতে পারে না। ভয় তখনই কাজ করে যখন মানুষ ভয় পায়। আর একবার ভয় ভেঙে গেলে, মানুষ একবার তেড়ে গেলে কেউ বাঁচাতে পারে না। শ্রীলঙ্কায় দেখেছেন, বিজেপির নেতাদের বলি, যদি মনে করে পুলিশের ভরসায় আর কেন্দ্রীয় বাহিনীর ভরসায় আর অফিসারদের ভরসায় গুন্ডামি মস্তানি করবে, শ্রীলঙ্কায় মানুষ যখন খেপে গেল, ও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীও নিজের ঘরে থাকতে পারল না, রাজপ্রাসাদ ছেড়ে পালাতে হলো। আমরা সে কথা বলছি না এখন, কিন্তু শুধু এইটুকু হুঁশিয়ারি দিচ্ছি। বলছে ঠিক আছে হোক, এখন মিছিল মিটিং হচ্ছে, ও ভোটের দিন দেখে নেওয়া যাবে, সব বলে না, কানে কানে বলার চেষ্টা করে না, হ্যাঁ? তারপরে ভোট হয়ে গেলে বলে ভোটে দিয়ে গেল, রেজাল্টের দিনে দেখা যাবে। सीधा बात, जो बक्सा बदलने आएगा उसका नक्शा बदला जाएगा। বোঝা গেছে? বাংলায় বলতে হবে, समझदारों के लिए इशारा काफी है। আর বিজেপিরা হিন্দিটা ভালো বোঝে, বাংলাটা কম বোঝে, ওই জন্য ওটা হিন্দিতেই বললাম। আমরা শান্তি চাই, আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। নির্বাচন কমিশনের আধিকারিক হোক, অবজারভার হোক, পুলিশ অফিসার হোক, রাজ্যের বাহিনী হোক, কেন্দ্রের বাহিনী হোক, নির্বাচন কর্মী হোক, বলবো আইন মোতাবেক চলবেন, কারণ আমরা আইনের শাসন পুনরুদ্ধারের জন্যই লড়ছি। এই লড়াইটা শুধু একজনকে এমএলএ করা না, এটা আমাদের অনাগত প্রজন্মের ভবিষ্যতের জন্য। আমরা কোন ত্রিপুরাকে দেখব যেখানে হানাহানি হবে, যেখানে মসজিদ মন্দির ভাঙাভাঙি হবে, যেখানে হিন্দু মুসলমানের নামে রক্ত বইবে, যেখানে আদিবাসী তপশিলি বাঙালি এই নামে একে অপরের লড়াই করবে না। আমরা একসঙ্গে নিজের হক আদায় করব। আমাদের প্রতিদিন মূল্য বৃদ্ধি হচ্ছে, যেটা বললাম, জ্বালানির দাম, গ্যাসের দাম 3 গুণ, পেট্রোল ডিজেলের দাম বিজেপি যখন এসেছিল বলেছিল 40 রুপিয়া। ওই মাঝে মাঝে দেখবেন না, নিলাম হয় কোনো জিনিসের, ছেঁচে আনা করে বিক্রি করে। হ্যাঁ, আজকাল সবাই আলাদা। এখন তো আমি ছোটোবেলার কত 6 আনা, এখন 6 আনায় কিছু পাওয়া যায় না, কিন্তু একটা বলতে না একটা রেট দিয়ে দেয়। ওইরকম বিজেপি বলেছিল 2014-তে বিজেপির সরকার আসলে পেট্রোলের দামও 40 টাকা হয়ে যাবে, ডলারের দামও 40 টাকা হয়ে যাবে, দুটোর দামই 100 টাকা পার হয়ে গেছে। তো ওদের কথা বিশ্বাস করবেন না। আর বিশ্বাস করবে কেন? ওদের মেম্বারশিপ করেছিল বলে মিস কল দিয়ে বলেছিল না, আর তারপর বলছিল চাকরির জন্য বলেছিল মিস কল। এই কদিন পরে ভ্যালেন্টাইন ডে আছে, ওরে মিস কলে প্রেম পর্যন্ত হয় না, জোয়ান ছেলে মেয়েরা জানে। আর চাকরি হয়ে যাবে, চাকরি হয়ে যাবে। কিন্তু এমন একটা আবহাওয়া তৈরি করে যে একটা মিস কল দেবেন আর আপনি নেতা হয়ে যাবেন, আপনার চাকরি হয়ে যাবে,
আসলে যেটা মিস কল দিয়ে শুরু হয় সেটা সবটাই মিস হয়ে যায়। 5 বছর ত্রিপুরার মিস হয়ে গিয়েছে, আমাদের এখন আবার নতুন করে গড়তে হবে, এই লড়াই লড়তে হবে। কি ভুল বললাম? আমার দিদিমণি খুব হাসতেন। যাকে বেকারি, জিনিসের দাম বাড়ছে কোনটা বলুন তো? বেকারি কোনটা বাড়ছে বলুন তো? যেগুলো সাধারণ মানুষ ব্যবহার করে সেই জিনিসের দাম বাড়ছে, যেগুলো আমাদের খাদ্য, যেগুলো না হলে আমার বাচ্চা কাঁদবে সকালে উঠে, তার মুখে কিছু একটা দিতে হবে, সেই সমস্ত আনাজপাতি, খাদ্য, শস্য, ভোজ্য তেল। আবার খাবার শুধু দাম বাড়ছে না তো, মানুষ তো কাঁচা খায় না, রান্না করে খেতে হবে, তাহলে জাল দিতে হবে, তাহলে জ্বালানি। কেরোসিন তেলের দাম 100 টাকা পার, 14 টাকা দাম ছিল লিটার, বলছিলেন না? গ্যাসের দাম বললাম 3 গুণ, কয়লার দাম, তাহলে জ্বালানি, যেটা দিয়ে আপনি জাল দেবেন আর যা জাল দেবেন, একটা বলে ফুড, একটাকে বলে ফুয়েল, এই দুটোরই এফ। এইটা কেন করছে? কারণ তৃতীয় এফ হচ্ছে ফাইন্যান্স, অর্থ। এই মোদি সরকার, বিজেপির রাজনীতি হচ্ছে গোটা দেশের অর্থ ব্যবস্থাকে মুষ্টিমেয় কয়েকজনের মুঠোয় নিয়ে যেতে। আপনার পকেট খালি, মানুষের আয় কমছে, বেকারি বাড়ছে, কর্মহীন মানুষ হচ্ছে। আপনি আপনার আঁচল খুলে দেখুন, আপনার পার্স খুলে দেখুন, ব্যাগ খুলে দেখুন, যখন থেকে মোদি এসছে রং বেরঙের টাকা আছে, খয়েরি আছে, লাল আছে, গোলাপি আছে, নীল আছে। আগে যেমন কালো সাদা সিনেমা হতো, তারপরে ইস্টম্যান কালার সিনেমা আরম্ভ হলো, রঙিন সিনেমা আরম্ভ হলো। ওই আগে যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল, পরে রঙিন টিভি চালু হলো। এখন দেখবেন টাকাগুলো কীরকম রং বিরঙ্গি হয়ে গিয়েছে। অথচ সরকার যখন এসছিল তখন কালো টাকার কথা বলে এসছিল। তখন আপনাদের কাছে হোয়াটসঅ্যাপে আসতো না, ওই সুইস ব্যাংকে এত টাকা আছে, অমুক নেতার এত টাকা আছে, অমুক বিরোধী নেতার এত টাকা আছে, তমুকের এত আছে, জার্মানি আছে, লুক্সেমবার্গে আছে, সেই টাকাগুলো নিয়ে আসবো। এখন আর সেই হোয়াটসঅ্যাপ আসে? আর আপনার কারো, আপনি বলুন তো, আর কোনো হোয়াটসঅ্যাপে আসে কালো টাকা নিয়ে? আচ্ছা, খবরের কাগজে, টেলিভিশনে আর কালো টাকা নিয়ে চর্চা হয়? পার্লামেন্টে হয়, অ্যাসেম্বলিতে হয়, সরকারে হয়, রাজনৈতিক নেতার বক্তৃতায় হয়? তাহলে কালো টাকা উঠে গেল। তাহলে এই যে বললাম না, সবাই মিলে পাকে চক্রে প্রচার এমন করে। কালো টাকা ছিল, কালো টাকা আছে, দুর্নীতি যতদিন থাকবে কালো টাকা থাকবে। এই যে আমাদের ওখানে রাজ্যে দেখলাম না, মমতা ব্যানার্জি সততার প্রতীক, তার মন্ত্রী ওই অপার পার্থর ওখান থেকে কিরকম টাকার পাহাড় বেরোলো, প্রতিদিন একটা একটা কারো না কারোর কাছ থেকে টাকার পাহাড় বেরোচ্ছে। আর মোদি পার্লামেন্টে কি বলছে? দুর্নীতি মুক্ত, আর ভ্রষ্টাচার নেই, ভ্রষ্টাচার সমাপ। আচ্ছা, ত্রিপুরার মানুষ বলবে ভ্রষ্টাচার সমাপ? বাংলার মানুষ বলেছে ভ্রষ্টাচার সমাপ? গোটা দেশের মানুষ বলবে ভ্রষ্টাচার সমাপ? কিন্তু নোটবন্দির সময় মোদি বলেছিল ওই 500 টাকা আর 1000 টাকার পুরনো নোট সব ব্যাংকে গিয়ে জমা করে দাও, তাহলে কালো টাকা সব চলে আসবে, আর দুর্নীতি থাকবে না, সন্ত্রাসবাদ থাকবে না, নকল টাকা থাকবে না। এটাই একটা বড় মিথ্যে কথা। বলেছিল ক্যাশলেস হয়ে যাবে। আমি কি কি বলেছিল বিজেপি আমি বলছি, তাহলে বুঝতে পারবেন আমার মোদি অমিত শাহ এসে রাজনাথে যে বলে কতটা ফাঁপা। টিভি রেডিও বলতে আরম্ভ করলো আর নগদ টাকা লাগবে না, এখন সব মোবাইলে হবে, কম্পিউটার হবে, পান দোকানে যান, খৈনি দোকানে যান, আপনি সুইচ টিপবেন আর টাকা পয়সা লেনদেন হবে, ক্যাশলেস সোসাইটি হবে। হয়েছে? যত টাকা বাজারে ছিল তার 3 গুণ টাকা বাজারে আছে এখন। আর কালো টাকা একটাও উদ্ধার হয়নি, একটাও উদ্ধার হয়নি। বলেছিল এই যে সব নকল সেল কোম্পানি যারা দুর্নীতি করছে তাদেরকে ধরবো, একটাও কোম্পানিকে ধরেনি। কে করে ধরবে? সে আদানি হোক আর অভিষেক হোক। আমাদের দেশের দুর্নীতিগ্রস্ত দলগুলো কালো টাকা নিয়ে ভোট করে। ভোটের সময় হেলিকপ্টার, প্লেন, গাড়ির লাইন। কালকে বিজেপির মিটিং ছিল, আমি ছিলাম না, কিন্তু আমি বলতে পারি কত গাড়ির লাইন ছিল, কত হেলিকপ্টার, কত খাওন দাওন, কোত্থেকে আসে টাকা, কার টাকা? ভোটের সময় টাকা বিলি করে আর তারপরে ভোট থেকে টাকা কেনার চেষ্টা করে। খবরের কাগজকে কেনে, টেলিভিশন চ্যানেলকে কেনে, খবরকে কেনে, সাংবাদিককে কেনে, সম্পাদককে কেনে, মালিককে কেনে। কার টাকা দিয়ে? আর এসে বলবে আমি তোমাকে আয়ুষ্মান ভারত দিলাম, আমি তোমাকে এত টাকা ভাতা দিলাম, যেন কারোর বাপের টাকা দিচ্ছে। যখন আমি ডিএফআই করতাম, গোটা দেশে একটা স্লোগান শেখাতাম, पैसा पैसा हमारा आपका,
नहीं किसी का बाप का। সোজা কথা মনে রাখবেন, पैसा हमारा आपका नहीं किसी का बाप का। কেন বলছি? একদম সাক্ষ্য প্রমাণ দিয়ে। একজন মানুষ যখন পরিশ্রম করে, কৃষক হোক, ক্ষেত মজুর হোক, দিনমজুর হোক, 100 দিনের কাজের হোক, হকার হোক, যে কেউ, যে পেশারি, সে যখন মেহনত করে, হ্যাঁ 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 আসলে বলবো, সেটা আমি বলবো, আমি অনেকক্ষণ বলছি, শেষ করবো না, আমাকে গল্প করার মতো করে দেবো। পাওয়ার আছে তো, ভোল্টেজ নেই। হ্যাঁ এসে গেছে। আপনাদের এখানে বিদ্যুৎ কি যাতায়াত করে নাকি? আমি জানতাম মুখ্যমন্ত্রী যাতায়াত করে, বিদ্যুতে যাতায়াত করে। হ্যাঁ না, আমার মনে হচ্ছে আমি যেসব কথাগুলো বলছি বোধহয় বিদ্যুৎ দপ্তরগুলো শুনতে রাজি নয়, কারণ বাকি সব জিনিসের দাম বেড়েছে বললাম, বিদ্যুতের কথা বললাম, বিদ্যুতের দাম বেড়ে গেছে। বাড়েনি? জ্বালানি, সব জ্বালানির দাম বেড়েছে। তো যে মেহনত করে সে টাকা রোজগার করে, যতক্ষণ না মেহনত করে ততক্ষণ টাকা রোজগার হয় না। তাহলে এসব মন্ত্রী শান্তিরা যে বলে আমরা টাকা বিলি করছি, তো টাকাটা কোত্থেকে পাচ্ছে? মেহনত করছে, মাঠে গিয়ে কাজ করছে, রাস্তার ধারে গিয়ে কাজ করছে, দোকান দিচ্ছে। তাহলে এত কোটি কোটি টাকা আসছে কোত্থেকে? এটাই হচ্ছে লুটের টাকা। ওই টাকাটা কেউ কাউকে দিচ্ছে না। লাল ঝান্ডা বলে ওই লুট বন্ধ হলে ওই লুটের টাকা উদ্ধার করে গরিব মানুষের মধ্যে দিতে হবে, আমাদের হক আমাদের ফেরত দিতে হবে। বলে আপনি কি করে নেবেন? আচ্ছা, আখ দেখেছেন তো, খুব রসালো হয় না? এরকম কিছু বিজেপির নেতা দেখবেন মন্ত্রী টন্ত্রী হয়ে অনেক আঙুর ফুলে কলা গাছ আছে, মোটা রসের টয়টম্বুর, তাই তো? যখন গরমকালে আখ পেশা এরকম হয় দেখছেন, লোহার একটা যন্ত্র থাকে, দুটো চাকা ঘুরে, মাঝখানে আখ ঢুকে দিতে হয়। এরকম এই যে বামফ্রন্ট আর কংগ্রেস একসঙ্গে হয়েছে না, এরা যদি একসঙ্গে চাকা দুটো ঘোরে, মাঝখানে আখ যদি ঢোকানো হয়, ওই বিজেপি সব রস বেরিয়ে চলে আসে। যত টাকা কামাই করেছে, যত দুর্নীতি করেছে, এই জন্য ওরা ভয় পেয়েছে। ভয় পেয়ে বলছে এটা অশুভ আতাত হলো, বলছে না? বিজেপি যা কিছু করে শুভ, তাই তো? আর লাল ঝান্ডা যা কিছু করে অশুভ। প্রথম কথা হচ্ছে, গোটা দেশে আমরা বলছি, শুধু এখানে না, লুট বন্ধ করতে হলে, দাঙ্গা বন্ধ করতে হলে, মানুষের অধিকার ফেরত পেতে হলে, বেকার ছেলে মেয়েদের কাজের দাবি প্রতিষ্ঠা করতে হলে, কৃষকের ফসলের দাম যাতে ন্যায্য পায় তার ব্যবস্থা করতে হলে, মা বোনেদের সমান অধিকারকে সুনিশ্চিত করতে হলে, আদিবাসী তপশিলি জাতি মানুষের অধিকারকে, তার ভাষা, তার স্বকীয়তা, তার মর্যাদা, তাকে রক্ষা করতে হয়, তার যে আচার আচরণ, তার যে সভ্যতার ধারাবাহিকতা, যে স্বাতন্ত্র্য রক্ষা করতে হয়, তাহলে লাল ঝান্ডাকে মজবুত করতে হবে। কারণ লাল ঝান্ডা এই বৈচিত্র্যকে স্বীকার করে, আরএসএস স্বীকার করে না। বলে এক দেশ, এক জাতি, এক ভাষা, এক ধর্ম, এক পার্টি, এক নেতা। ওটাকে বলে ইউনিফর্মিটি। এই জন্য বলে না এ একটা পড়বে কেন? যেখানে সালোয়ার কামিজ পরে পাঞ্জাবে, সেখানে বলবে শাড়ি কেন পরে? যেখানে শাড়ি পরে সেখানে বলবে ও সালোয়ার কামিজ কেন পড়ছে? ও ওইদিকে মসজিদে কেন যাচ্ছে? ও কেন আমিষ? এই কদিন আগে দেখলাম, আমি পরেশ রাওয়ালের বিরুদ্ধে কেস করেছিলাম। গুজরাতের নির্বাচন হচ্ছে, বলছে গ্যাসের দাম বেড়ে গেছে তো কি হয়েছে, তেলের দাম বেড়ে গেছে তো কি হয়েছে, তুমি কি বাঙালির জন্য মাছ ভেজে খাওয়াবে? গুজরাতে ভোট হচ্ছে, বিজেপি প্রচার, ওখানে বাঙালি বিদ্বেষী। আরে মাছ কি শুধু বাঙালি খায়? যদি শুধু বাঙালিও খেত তাদের কি আপত্তি? কে গরুর মাংস খাচ্ছে, কে মাছ খাচ্ছে, কে আমিষ, কে নিরামিষ, কার বাপের কি? বামপন্থীরা লড়াই করা মানে যে খাচ্ছে না তার খাবার অধিকার, যে রেশন পাচ্ছে না তার রেশনের অধিকার, যার বাড়িতে চাল ডাল নেই তার চাল ডালের অধিকার। আর দক্ষিণপন্থা মানে হচ্ছে কে আমিষ খাচ্ছে, কে নিরামিষ খাচ্ছে।
যে জামা কাপড় পাচ্ছে না তার জামা কাপড় পাওয়ার অধিকার। আর দক্ষিণপন্থা মানে হচ্ছে কে কি পড়বে সেটা নিয়ে। এইটাই হচ্ছে তফাৎ। আজকে এই দক্ষিণপন্থীরা আমাদের দেশটাকে গ্রাস করছে, মানুষের জীবন দুর্বিষহ উঠছে। এই জন্য মানুষ আবার নতুন করে পথ খুঁজছে, আর এই পথ খোঁজার রাস্তা লাল ঝান্ডা দেখাবে ওরা জানে। এজন্য বিজেপি আরএসএস প্রথম থেকে লাল হাটাও বলতে শুরু করেছিল। অনেকে সব না বুঝে ওদিকে চলে গিয়েছিল, কিন্তু লাল এত সহজে হটে না। এত মিথ্যা মামলা, এত এই বিলোনিয়ায় লেনিনের মূর্তি ভেঙে দিয়ে বিজেপি শুরু করেছিল। ভেবেছিল লেনিনের মূর্তি ভেঙে দেবে আর লোকে ইনকলাব জিন্দাবাদ ভুলে যাবে। মানুষ বুঝল আজ যদি লেনিন ভাঙে, কাল গান্ধীজি রবীন্দ্রনাথ ঠাকুরও থাকবে না। এ ভাঙার শক্তি সব ভেঙে চুরমার করে দেবে। এজন্য সবাইকে এক জায়গায় লড়তে হবে। আজ যদি মসজিদ ভাঙে, কাল অন্যের ধর্মস্থানও থাকবে না। কারণ অধিকার মানে সবার নিজের নিজের ধর্মাচরণের অধিকার, সবার নিজের নিজের ভাষা বলার অধিকার, সবার নিজের নিজের পছন্দ মতো খাবার অধিকার, সবার নিজের পছন্দ মতো জামা কাপড় পরার শুধু অধিকার নয়, সব বেকারের নিজের নিজের যোগ্যতা এবং শিক্ষা দীক্ষা দক্ষতা অনুযায়ী কাজ পাওয়ার অধিকার, কারণ ভিক্ষা না। বামফ্রন্ট তার ম্যানিফেস্টোতে বলেছে, আমরা নতুন করে কোনো কথা বলার কথা নয়। বামফ্রন্ট সরকার যখন আমরা এখানে করেছি, আমরা কোনো হামবাক করিনি, আমরা কোনো ডুকডুকি বাজিয়ে জাদুকরের মতো এরা বলে দিইনি এই করে দেবো সেই করে দেবো, হাত ঘোরালে নাড়ু দেবো বলেছি। যেটা আমরা করতে পারি সেটা করেছি। সুজন দাস বলেছেন হাসপাতালের কথা, সড়কের কথা, সাঁকোর কথা, ব্রিজের কথা, যা আমরা করতে পারি। জ্যোতি বসু বলতেন, যা আমরা করতে পারি আমাদের সমস্ত শক্তি দিয়ে তা আমাদের করতে হবে। আর সেটাই আমরা বলবো। যা আমরা করতে পারি না তা আমরা বলবো না, কারণ মানুষকে ধাপ্পা দেওয়া আমাদের কাজ নয়। কিন্তু যেটা আমরা করতে পারিনি, কেন পারিনি সেটাও বলতে হবে। এটাই রাজনীতি। আর সেটাকে কি করে নাকে হ্যাঁ করা যায়, তার জন্য মানুষকে সঙ্গবদ্ধ হয়ে লড়াই করে সোজা আঙুলে যদি ঘি না বেরোয়, তাহলে বাঁকা আঙুল করে কিন্তু ঘি বার করে নিতে হবে। এবার যদি কেউ বলে মানুষ তো এখানকার সব এক হয়ে গেল রাজনগরের, তাহলে কি হবে? তাহলে বাইরে থেকে কিছু গুন্ডা বদমাইশ মস্তান নিয়ে আসতে হবে। পুলিশকে তো বললাম আইন মেনে চলতে, গুন্ডা বদমাইশকে তো আইন মেনে চলতে বলতে পারি না। তার জন্য বলবেন সেলিম ভাই কী করতে হবে? আমাদের ছোটোবেলায় একটা গান ছিল ববির, নতুন ছেলেমেয়েরা শোনে হয়তো, আজকাল ভালো গান নতুন হয় না, পুরনোগুলি ভালো গান। পুরনো গান একটা ছিল, বাহার সে কই আন্দর না আ সকে, ববি ছিল না? আর আন্দর সে কই বাহার না যা সকে। যদি ভোটের দিন কেউ মস্তানি করতে বাইরে থেকে ভেতরে আসে, তাহলে তাদের মন্ত্রটা হচ্ছে বাহার সে কই আন্দর না আ সকে। এমন করে সকাল থেকে পাহারা করতে হবে, তাই তো? আর যদি কেউ চলে আসে তো আন্দর সে কই বাহার না যা সকে। একবার যদি রাজনগরে ঢুকে পড়ে, তাহলে আপনাদের জিম্মা। হবে লড়াই, পেছনে যা আছে, হবে লড়াই, একসাথে হবে। ইনকলাব।